নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সবার রিকোয়েস্টে একটি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স বেসড রিপোর্ট রাইটিং নিয়ে চলে এসেছি। এটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন আপকামিং ক্লার্কশিপ মেন্স এক্সাম, এছাড়া মিসলেনিয়াস, এছাড়া তোমাদের এসএসসি সিএইচএসএল এবং এমটিএসের ডিসক্রিপটিভ পেপারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যে টপিকটির উপরে ডিসকাস করব বা যে টপিকটির উপরে আমরা রিপোর্ট রাইটিং লেখা শিখব সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি হয়ে যাওয়া আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, যেখানে ইন্ডিয়া ওমেন্স টিম জিতেছে। তো এর জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক হয়ে যায়, তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে। আমরা প্রথমে কীভাবে রিপোর্ট লিখতে হয়, রিপোর্ট কী সে সম্পর্কে জানবো। তারপরে আমি আমার হ্যান্ডরাইটিংয়ে লেখা পুরো রিপোর্টটা পড়ব, যেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে এরকম টপিকের উপরে প্রশ্ন আসলে লিখতে পারবে খুব ইজিলি। তোমাদের পরীক্ষায় কিন্তু যদি এসএসসির পরীক্ষা যেমন সিএইচএসএল বা এমটিএসএ, সেখানে কিন্তু 150 থেকে 200টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলে রিপোর্ট। আর আমাদের পিএসসির ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে কিন্তু 200 থেকে 250টার মধ্যে লিখতে বলে। আর তোমরা ইউপিএসসি যদি ডিসক্রিপটিভ পেপার দেখো, সেখানে কিন্তু 250 থেকে 300টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে, অনেক হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশনের জন্য। তো অবশ্যই আশা করি দেখো। তো চলো প্রথমে দেখে নিই আমরা কীভাবে রিপোর্ট লিখতে হয়, রিপোর্টে কোন কোন পয়েন্টগুলো অবশ্যই মেনটেন করতে হয়। রিপোর্ট কি? রিপোর্ট রাইটিং ইজ কনসার্ন উইথ রিপোর্টিং ইভেন্ট অর ইনসিডেন্ট ফর আ নিউজ পেপার। আমরা জানি যে নিউজ পেপার হচ্ছে সবথেকে বেস্ট মিডিয়াম টু কনভে অ্যানি ইনফরমেশান টু দ্য পিপল। তো মানুষের মধ্যে কোনো ইনফরমেশান বা কোনো ইভেন্টের ব্যাপারে জানাতে গেলে আমরা কিন্তু রিপোর্ট রাইটিংয়েরই সাহায্য নিয়ে থাকি। তোমরা হয়তো ক্লাস 9, 10, 11, 12 রিপোর্ট রাইটিং পড়েছো, সেখান থেকে কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় লেখা রিপোর্ট রাইটিং একটু কিন্তু নিয়ম আলাদা, আর একটু কিন্তু সফিস্টিকেটেড। তো তোমাকে অবশ্যই সেগুলো মাথায় রাখতে হবে, যদিও মেন যে বেস সেটা কিন্তু সেম। তো চলো আগে দেখে নিই যে রিপোর্ট রাইটিংয়ের কী কী পার্ট আমাদেরকে মেনটেন করতে হবে। পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের অনেক সময় দাগ টানা বা ছক ছক কিন্তু পেজ দিতে পারে, একদম যে পুরো হোয়াইট পেজ দেয় না। আমরা যেমন বাংলা খাতা দেখেছি ওই রকম কিন্তু পেজ দেয় অনেক সময়। এবার কোন পরীক্ষায় কী দেবে বা তোমার সময় বা তোমাদের স্কুলে বা তোমার যেখানে সেন্টার পড়েছে সেখানে কী দেবে সেটা আমি ডিটেলসে বলতে পারছি না। যাই হোক, তুমি কোন এক্সাম দিচ্ছ সেটার উপর ম্যাটার করে। কিন্তু যেগুলো সেন্ট্রালের বিভিন্ন আমি এক্সাম দিয়েছি সেখানে আমি দেখেছি যে ছক আকারে পেজের মধ্যে ছক থাকে, যেটা বুঝতে সুবিধা হয় যে তুমি কতগুলো ওয়ার্ড লিখেছো। প্রতিটা ছকে একটা করে ওয়ার্ড লিখতে হয় এবং সেটা গুনতে সুবিধা হয় যে তুমি টোটাল কতগুলো ওয়ার্ড মেনটেন করে রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং বা যেটা আছে প্রশ্নে সেটা তুমি করেছো। আর যেগুলো আমি পিএসসির এক্সাম দিয়েছি সেখানে দেখেছি একদম যেমন বাংলা পেজ হয়, বাংলা খাতা দাগ টানা, সেরকম পেজ দেওয়া হয় যেখানে তোমাকে লাইন বাই লাইন লিখতে হবে। তো চলো শুরু করা যাক। আজকে বোঝা যাক যে কী প্রথমে স্ট্রাকচার অফ রিপোর্ট। তোমাকে প্রথমে অবশ্যই একটা হেডলাইন বা টাইটেল দিতে হবে। পরীক্ষায় যদি টাইটেল দিয়ে দেয় তুমি হুবহু ইউজ করতে পারো, বা একটু মডিফাই করে কোনো অ্যাট্রাকটিভ কিছু ওয়ার্ড ইউজ করে পুরো থিমটা পুরো বিষয়বস্তুটা সংক্ষেপে কিছু ওয়ার্ডের মধ্যে তুমি লিখতে পারো। সেখানে হয়তো তুমি 8 থেকে 10টা ওয়ার্ড ইউজ করলে কোনো অসুবিধা নেই। হেডলাইনটা অবশ্যই শর্ট হতে হবে, ক্লিয়ার আর ক্যাচি হতে হবে, যাতে যে পরীক্ষক সে যেন বুঝতে পারে যে তুমি কী লিখতে চাইছো বা কী বোঝাতে চাইছো। কোনো স্পেলিং যেন এরর না হয়। আর লেখার পরে যে রিটেন অ্যাট দ্য টপ অ্যান্ড আন্ডারলাইন অবশ্যই সবার মাথায় লিখবে, এবং সেটা তুমি যদি দাগটানা লেখা হয় সেটাকে তুমি অবশ্যই মাঝখানে, খাতার একদম মাঝখানে যে আমাদের সেন্টার যে একদম সেন্ট্রাল যে অ্যালাইনমেন্ট সেভাবে লিখতে পারো। আর অবশ্যই নিচে একটা দাগ আন্ডারলাইন করে দেবে, কিন্তু অবশ্যই তোমরা সে লেখার উপরে ডবল বার লিখবে না। অনেকে কী করে
যে লেখাটাকে বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য বা গাঢ় করার জন্য ওই লেখার উপরে ডবল পেন্সিল বা পেন চালায়, তো সেটা কখনোই করবে না, দেখতে বাজে লাগে এবং পেজ ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তো ওটা কিন্তু করবে না। অনেকে কী করে যে অন্য কালি ইউজ করে, তো আমার মনে হয় যে যেটা নিয়ম সেটা হচ্ছে একটা কালি ইউজ করার কিন্তু নিয়ম আছে। তুমি কিন্তু হয় ব্ল্যাক বা ব্লু যে কোনো একটা পেন ইউজ করবে, কখনোই দুটো পেন ইউজ করবে না। অনেকেই ভাবে যে আমি আন্ডারলাইনটা করবো অন্য পেন দিয়ে বা অন্য কালার দিয়ে, কখনোই করতে চাইবে না। অন্য কোনো কালার যেমন মনে করো যে গ্রিন বা অন্য কোনো কালার কিন্তু ইউজ করা যায় না ব্লু বা ব্ল্যাক ছাড়া। আর যদি পরীক্ষায় বলা থাকে যে কোন কালার ইউজ করতে হবে নোটিশে, তাহলে সেটাই কিন্তু মেন করতে হবে। তোমাদের পরীক্ষায় কী আছে, কোন কালারের পেন ইউজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই পড়ে নেবে বা দেখে নেবে। তোমরা কখনোই কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে দুটো কালারের পেন ইউজ করতে পারো না, আর ব্ল্যাক বা ব্লু ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যায়ই না। বোঝা গেল? নেক্সট, বাই লাইন। এটা মানে কি, তোমার হেডলাইনের ঠিক নিচে তোমরা কিন্তু ছোটোবেলায় ঠিক তার জাস্ট নিচেই লিখতে বাই স্টাফ রিপোর্টার, বা বাই দিয়ে নিজের নাম, বা বাই দিয়ে করেসপন্ডেন্ট। কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু এভাবে করলে হয় না, বা এখন রিসেন্ট যে নিয়ম তোমরা অনেকে দেখেছো হয়তো নিউজ পেপারে, তোমাকে হেডলাইনের নিচে লেখা যাবে না, হেডলাইনের থেকে এক লাইন ছেড়ে একদম লেফট অ্যালাইনমেন্টে, একদম লেফট সাইড থেকে যদি তুমি প্যারা শুরু করো যেখান থেকে একটু খানিকটা গ্যাপ রেখে, সেই খানিকটা গ্যাপ রেখে তুমি সেখানে লিখবে বাই আ করেসপন্ডেন্ট বা বাই আ স্টাফ নার্স, সরি স্টাফ মানে স্টাফ রিপোর্টার, বা তুমি লিখবে বাই এবিসি। আর যদি তোমার পরীক্ষায় কোনো নাম দিয়ে থাকে, যে তুমি কোনো নাম দিল হয়তো, যে কোনো একটা কিছু নাম দিয়ে বললো যে তুমি এই তোমাকে লিখতে হবে এর উপরে রিপোর্ট, তখন তুমি কোনো নাম ইউজ করতে পারো। কিন্তু র্যান্ডাম কোনো নাম বা নিজের নাম কিন্তু ইউজ করা যাবে না। কোনো পরীক্ষাতেই কিন্তু নিজের নাম বা কোনো নাম ইউজ করা যায় না। সেখানে তুমি বাই এবিসি বা বাই এক্স ওয়াই জেড লিখতে পারো। বোঝা গেল? এখানে তোমাকে অবশ্যই মনে হতে হবে বাই দিয়ে লিখতে হবে, বিষয়টা বাই ছাড়া হবে না। শুধু স্টাফ রিপোর্টার লিখলে হবে না, বাই আ স্টাফ রিপোর্টার লেখাটাই বেশি ভালো। আর ডোন্ট ইউজ ইমাজিনারি নেম আনলেস ইনস্ট্রাক্টেড। যদি প্রশ্নে না দেওয়া থাকে কোনো নির্দিষ্ট নাম বা সেই নাম অনুযায়ী তোমাকে লিখতে না বলে, তাহলে কিন্তু তুমি কখনোই কোনো নাম ইউজ করতে পারো না। নেক্সট, বডি অফ দ্য রিপোর্ট। রিপোর্টের যে বডি, সেখানে কিন্তু মেনলি তোমাকে 3-4টা প্যারাগ্রাফের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করে তোমাকে এগিয়ে যেতে হবে। এমন না যে হ্যাপাজার্টলি, কিছু ক্রম আছে সেই অনুযায়ী। যেমন তোমার প্রথমে থাকবে ইন্ট্রোডাকশান। এবার ইন্ট্রোডাকশানে তোমাকে কী উল্লেখ করতে হবে? হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছে, হোয়ার অ্যান্ড হোয়েন হ্যাপেন্ড অ্যান্ড হু ইজ ইনভলভড, কোথায় ঘটেছে এবং কে তার মধ্যে যুক্ত আছে। এই সমস্ত তথ্যগুলো খুব সুন্দরভাবে এক লাইনে কিন্তু ইন্ট্রোডাকশনটা চেষ্টা করতে হবে, যাতে পরীক্ষক প্রথম লাইনটা পড়ে যেন পুরো বিষয়টা বা পুরো রিপোর্টটা কার উপর লেখা হয়েছে বা কেন মানুষ পড়বে, বা কেন মানুষ পরবর্তী যে লেখাগুলো কেন পড়বে সেই বিষয়ের প্রতি একটা আগ্রহ জন্মায়, সেইভাবে কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। তো তোমার প্রথম লাইনের মধ্যে কিন্তু একটা ইনফরমেশান মানে রিপোর্টের একটা মুখপাত্র হিসাবে যে মানে ফেস, সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে প্রথম লাইনে ইন্ট্রোডাকশানে। তারপরে তুমি মেন ডিটেলস লেখো, যে কী ঘটেছে, কোথায় ঘটেছে, কেন ঘটেছে। তারপর কোনো মানে স্ট্যাটিস্টিক্স বা কারো কথা বা কারো উক্তি, সেগুলো তুমি ইউজ করতে পারো। কোনো বিশেষ কোনো ব্যক্তি, যে কোনো বিডিও বা কোনো পিএম বা কোনো সিএম বা কোনো বিশেষ ওই হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বিশেষ মন্ত্রী কিছু বলেছে কি না সেটা তুমি লিখতে পারো। নেক্সট, কনসিকুয়েন্স অর রেজাল্ট। এরপরে তুমি ঘটনার পরিপ্রেক্ষিতে বা লাস্টে কী হলো বা মানুষ কী করলো, যেমন কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, এই পর্যায়ে তুমি লিখবে যে তারা হয়তো তাদেরকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গিয়ে কারা কতজন মারা গেছে বা কী হয়েছে, বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কত টাকা অ্যানাউন্স করেছে তাদের জন্য। তো সে সমস্ত বিষয়গুলো তুমি লিখতে পারো। তারপরে কনক্লুশন, তুমি রিপোর্টের লাস্টে অবশ্যই এটা কনক্লুড করবে যে এই ঘটনা সমাজে কী প্রভাব ফেললো বা ফেলতে পারে বা কী করা উচিত, এই বিষয়ে তোমার যে মনোভাব, তোমার নাম না লিখে একটা খুব সুন্দর একটা কনক্লুশন কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারো। আশা করি বুঝতে পারলাম। এবার তুমি কী কী করবে? অবশ্যই
রিপোর্ট কিন্তু পাস্টে লিখতে হয়, পাস্ট টেন্সে যেগুলো ঘটনা ঘটেছে সেইগুলো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে তুমি অবশ্যই পাস্ট টেন্স মেনটেন করবে। কিছু তুমি বোধমূলক কথা বলছো তখন তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো, কিন্তু ফিউচার টেন্স কিন্তু কখনোই আসবে না। বা কারো যদি উক্তি বলতে হয় তখন তুমি ইউজ করতে পারো, কিন্তু নর্মাল যখন ঘটনা তুমি বলছো তখন যেহেতু ঘটনা ঘটে গেছে তারপরে তুমি রিপোর্ট করছো অবশ্যই, তো অবশ্যই সেটা পাস্ট টেন্সে হবে। ইউজ সিম্পল, ক্লিয়ার অ্যান্ড ফর্মাল ইংলিশ। বেশি কমপ্লিকেটেড বা স্পোকেন ইংলিশ কিন্তু ইউজ করা যায় না এই ক্ষেত্রে। যেগুলো মানে ঠিকঠাক ইংলিশ সেটা ইউজ করতে হবে। মেনটেন অবজেক্টিভস, নো পার্সোনাল ফিলিংস অর কোনো তোমার নিজস্ব কোনো মতামত বা কিছু তুমি কিন্তু বলতে পারো না এখানে। তোমাকে ঘটনাটা বর্ণনা করতে বলা হয়েছে, তোমার নিজস্ব কোনো ওপিনিয়ন, কোনো রাজনৈতিক কোনো ঘটনা বা নিজের কোনো রাজনৈতিক মতবাদ এটা কিন্তু রিপোর্ট রাইটিংয়ে একদম দেওয়া চলে না বা দেওয়া যায় না। ইউজ থার্ড পারসন ন্যারেশন। কোনো থার্ড পারসন ন্যারেশন তুমি ইউজ করতে পারো, যেমন কোনো লোক বললো হয়তো সেখানে অবস্থিত বা কোনো কিছু হয়েছে সেই রিলেটেড কোনো মন্ত্রী বা কোনো বিশেষ পদাধিকারী ব্যক্তির উল্লেখ বা স্টেটমেন্ট তুমি ইউজ করতে পারো। ইউজ প্যাসিভ ভয়েস হ্যাঁ সুইটেবল, তুমি প্যাসিভ ভয়েসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইনক্লুড ফ্যাক্টস, ফিগার অ্যান্ড কোডস ইফ রিলেভেন্ট। এই মানে প্রসঙ্গে যদি কোনো বিশেষ ব্যক্তি, যেমন মনে করো রবীন্দ্রনাথ বা কোনো বিশেষ কোনো ব্যক্তি, কোনো মানে রাইটারের কোনো লেখা, কোনো যদি উক্তি, যদি কোনো কোড যদি থাকে আমার মনে পড়ে, তাহলে তুমি সেটা অবশ্যই ইউজ করতে পারো। কনক্লুশন হোক বা ইন্ট্রোডাকশান হোক, সে সমস্ত বা মাঝখানে কোনো পার্টে অবশ্যই তুমি সেটাকে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, মেনটেন ক্রোনোলজিক্যাল অর্ডার, সিকোয়েন্স অফ ইভেন্টস। তুমি পরপর কিন্তু লিখবে। কোনো একটা ঘটনা ঘটেছে, যেমন আজকে আমরা ডিসকাস করব যে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ, তো সেখানে কিন্তু তোমাকে প্রথম ইনিংসের কথা এবং তারপরে সেকেন্ড ইনিংসের কথা বলতে হবে। এরকম না যে উল্টো পাল্টা হ্যাপাজার্ড যে যা ইচ্ছে বলে দিলাম, তা কিন্তু হবে না। তোমাকে এটা মেনটেন করতে হবে যে কীরকম ঘটনা ঘটেছে তার একটা সিকোয়েন্স পরপর লিখতে হবে। বোঝা গেল? নেক্সট, কী করবে না, কখনোই ফার্স্ট পারসন আই, উই, আস এগুলো কিন্তু ইউজ করবে না নর্মাল লাইনের ক্ষেত্রে। যদি তুমি বলো যে কোনো কোড ইউজ করছো বা কোনো কারো ব্যাক কথা তুমি ডাইরেক্ট লিখে দিচ্ছ ইনভার্টেড কমার মাধ্যমে, সেখানে তুমি ইউজ করতে পারো, কিন্তু তুমি কোনো লাইন লিখছো সিম্পল লাইন, সেখানে কিন্তু ফার্স্ট পারসন ইউজ করবে না। ডোন্ট অ্যাড পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড জাজমেন্ট। আশা করি বুঝতে পারলে, তুমি নিজের যে মতামত বা নিজের যে জাজমেন্ট সেটা কিন্তু তুমি লিখতে পারবে না বা লিখবে না। ডোন্ট ইউজ ফ্লাওয়ারি অর ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। কোনো ইমোশনাল বা কোনো রকচঙে ভাব মানে যুক্ত কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা যাবে না। ডোন্ট রাইট ইররিলেভেন্ট ডিটেলস। যে টপিকের উপর বলা হয়েছে সেই টপিকের বাইরে অন্য কোনো কিন্তু কথা বা কোনো ইররিলেভেন্ট ইনফরমেশান দেওয়া যাবে না। ডোন্ট রিপিট ইনফরমেশান। বারবার কিন্তু একই কথা বলতে পারবে না। অনেকে যারা স্টুডেন্ট পরীক্ষার হলে বসে, ওখানে যেহেতু তোমাদের টাইম কিন্তু খুবই কম, তোমাদের 10 মিনিটের মধ্যে কিন্তু প্রতিটা কোশ্চিনের অ্যান্সার লিখতে হবে, কারণ তোমাদের কিন্তু ডাব্লিউবি ক্লার্কশিপে যেরকম টাইমিং 1 ঘন্টায় 6টা রিপোর্ট মানে কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তো প্রতিটার জন্য কিন্তু তোমাদের 10 মিনিট। তো 10 মিনিটে কিন্তু অনেকে ভাবতে বা চিন্তাভাবনা করতে পারবে না, এটা প্র্যাকটিস করবে না, তারা কিন্তু একদমই পারবে না ঠিকঠাকভাবে নামাতে। তো যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু পারবে। তো অবশ্যই প্র্যাকটিস করো। আর একটা কথা, আর কিন্তু একই কথা বারবার হয়ে আসবে। তোমাকে যদি আমি একটা বলি এখনই যে ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে লেখো, তোমার কিন্তু শুধু একই কথা আসবে যে ভারত জিতেছে, ভারতের খুব নাম হয়েছে, এই সমস্ত কথা। কিন্তু খুব সুন্দরভাবে যে পরপর লেখা এবং প্রতিটা লাইন যে ইউনিক হওয়া উচিত, অন্য লাইন থেকে যে আলাদা হওয়া উচিত, সেটা কিন্তু মাথায় আসবে না যদি প্র্যাকটিস না করো। তো অবশ্যই প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমাদের চিন্তাভাবনার মধ্যে যে ইউনিকনেস এবং ক্রিয়েটিভিটি আসবে। তো বুঝতে পারলে আশা করি। এবার চলে আসি আমরা কীভাবে লিখবো। আজকের যে এক্সাম্পল সেখানে তোমরা অবশ্যই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার একদম ছবিটা। তো দেখো, এইরকমই পেজ থাকে মোটামুটি। যদিও এটা আমি আমার নিজস্ব পেজ, তো তোমার লেখাটা বুঝতে পারলেই হলো এবং মানে লেখাটার যে অর্থ বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পারলেই হলো। তুমি পেজের দিকে বা লেখার কোয়ালিটির উপর বোঝো না। যাই হোক, তুমি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি বা বুঝতে পারো, তো অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে খুব হেল্প করে পরবর্তী ভিডিও বানানোর জন্য।
তো প্রথমে আমি একটা টাইটেল দিয়েছি, দুটো টাইটেল দিয়েছি আসলে তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা এরকম টাইটেল দিতে পারো। প্রথমে লিখেছি ইন্ডিয়াস ট্রিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, ভারতের জয়লাভ আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ। আর এটা লিখেছি ইন্ডিয়াস গ্লোরিয়াস কনকোয়েস্ট আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, ভারতের যে গৌরবময় জয়লাভ কোথায়, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ। বোঝা গেল, কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলে আসলো হচ্ছে বাই লাইনে আমি পুরো বাই আ স্টাফ রিপোর্টার, তারপর একটা নাম দিয়েছি, যেহেতু এটা একটা ন্যাশনাল ঘটনা বা ইন্টারন্যাশনাল ঘটনা, তো আমরা কলকাতা বা দিল্লি এরকম জায়গা থেকে আমরা রিপোর্টটা করব। তো আমি এখানে কলকাতা ইউজ করেছি, যেহেতু এটা পশ্চিমবঙ্গের তোমাদের ক্লার্কশিপের এক্সাম রিলেটেড করেছি, তো ক্লার্কশিপের জন্য তোমরা কলকাতা ইউজ করতে পারো, বা কেউ যদি দিল্লি রাখে তাও হবে, কিন্তু তোমরা কোনো শহর বা কোনো অন্য কোনো এলাকা লিখতে পারবে না। কেমন মনে করো যে কোনো, যেমন কোনো বারাসাত বা শিলিগুড়ি এরকম তোমরা লিখবে না, ঠিক আছে? কোনো মেন যে ক্যাপিটাল সিটি সেগুলোই লেখার চেষ্টা করবে এরকম খবরের ক্ষেত্রে। বা যদি কোনো স্পেসিফিক কোনো ঘটনা ঘটে, হয়তো দেখা গেলো যে কোনো রোড অ্যাক্সিডেন্ট বা কোনো অন্য কোনো ঘটনা ঘটেছে কোনো স্পেসিফিক এলাকায়, যদি উল্লেখ থাকে তাহলে তখন তুমি সেই ক্ষেত্রে সেই জায়গার নামই লিখবে। তারপরে দিতে হবে ডেট তোমরা এইভাবে দিতে পারো, বা বেশি ভালো হয় যেটা হচ্ছে মানে 8 নভেম্বর, যদি আমি নভেম্বর নামটা পুরো উল্লেখ করতাম তাহলে কিন্তু ভালো হতো। মানে আমি যদি লিখতাম যে নভেম্বর তারপরে 08, 2025, তাহলে কিন্তু বেশি ভালো হতো, ওটা লেখা আরও বেশি মানে দেখতে সুন্দর হয় এবং লেখাটা বেশি ভালো, লিখতে পারো অবশ্যই। তারপরে কোলন দিয়েছি আমি, তারপর শুরু করছি আজকে রিপোর্ট। দেখো, ইন আ স্পেকটাকল অফ unyielding grit and graceful prowess, India eats an indelible chapter in cricketing lore by clinching the ICC Women's Cricket World Cup 2025। আমি কিন্তু প্রথম লাইনটাতে খুব সুন্দর কিছু কঠিন স্পেসিফিক ইংলিশ ওয়ার্ড ইউজ করেছি। তোমরা কিন্তু এই প্রথম লাইনটা যত সুন্দর লিখতে পারবে ততই কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু এগিয়ে যাবে। স্যার কিন্তু মানে যে পরীক্ষক সে কিন্তু তোমাদের প্রথম লাইনটা দেখেই তোমাদের যে ডেপথ তোমাদের ইংলিশের প্রতি বা পরবর্তী যে বিষয়গুলো পড়বেন কি পড়বেন না সেটা কিন্তু নির্ণয় করবেন। তোমরা এখানে কিন্তু অবশ্যই একটু মাথা খাটিয়ে খুব স্পেসিফিক, খুব ভালো ভালো সফিস্টিকেটেড যে ইংলিশ ওয়ার্ড সেগুলো ইউজ করার চেষ্টা করবে যাতে খুব ভালো হয়। তোমরা ইজিও ইউজ করতে পারো, আমি বলছি না যে কঠিন ইউজ করতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু কঠিন বা ভালো ইংলিশ ওয়ার্ড ইউজ করলে ব্যাপারটা আরও ভালো হয়, বুঝতে পারছো? তো নিশ্চয়ই এই লাইনটা তো মানে বুঝতে পারলে, আমি এটা বলে দিচ্ছি। তাহলে ইন আ স্পেকটাকল অফ আনইয়েল্ডিং গ্রিড, স্পেকটাকলস বলতে বোঝা যাচ্ছে কোনো দৃশ্যের কথা, ঠিক আছে? আনইয়েল্ডিং গ্রিড মানে অটল দৃঢ়তা, অ্যান্ড গ্রেসফুল প্রয়েস মানে মার্জিত দক্ষতা বা পরাক্রম। ভারত ইন্ডিয়া এটস ETCHED মানে খোদাই করেছে, অ্যান্ড ইনডেলিয়েবল চ্যাপ্টার মানে যাকে মিশিয়ে দেওয়া যাবে না বা অমোচিত বা মানে যাকে মেশানো যাবে না এরকম। ইন ক্রিকেটিং লোর মানে ক্রিকেটের ইতিহাসে। বাই ক্লিঞ্চিং মানে ছিনিয়ে নেওয়া বা গ্রিপ করে নেওয়া বা ধরে নেওয়া বা অর্জন করা, ঠিক আছে? বাই ক্লিঞ্চিং দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটি জয়লাভ করে ভারত একটি অমোচনীয় ইতিহাস মানে অমোচনীয় অধ্যায় শুরু করেছে ক্রিকেটের ইতিহাসে। একটি অটল দৃঢ়তা এবং মার্জিত দক্ষতার অপূর্ব প্রদর্শনের মাধ্যমে বা দৃশ্যের মাধ্যমে। বোঝা গেল? দিস ওয়াটারশেড মোমেন্ট, ওয়াটারশেড মানে একদম মানে মেমোরেবল, খুবই স্মরণীয়,
moment made when Indian women's cricket team beat South Africa by 52 runs to win their first ever ICC ODI World Cup on 2nd November 2025 at DY Patil Stadium in Navy, Mumbai. তাহলে আমি এই লাইনে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে কোথায় কোন দিন কোন ঘটনা ঘটেছে, ঠিক আছে? তাহলে এই অবিস্মরণীয় যে মোমেন্ট কখন তৈরি হয়েছিল, মেড হোয়েন, যখন ভারতীয় মহিলা ক্রিকেট টিম বা ক্রিকেট দল পরাজিত করেছে সাউথ আফ্রিকার টিমকে বাই 52 রানস, 52 রানে, টু উইন দেয়ার ফার্স্ট এভার, তাদের প্রথম আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ। আমরা জানি সেটা আইসিসি ওডিআই মানে ওয়ান ডে ইনিংসের যে ওয়ার্ল্ড কাপ, সেটা জিতেছে কবে? 2nd November 2025 অন ডিওয়াই পাতিল স্টেডিয়াম ইন নেভি, মুম্বাই। কোথায় হয়েছিল সেটা ব্লকে করে দিয়েছি আমি। তাহলে এখানে কিন্তু তোমাকে যে ডেটটা এক্স্যাক্টলি লিখতে হবে তার কোনো মানে নেই। তোমার যদি পরীক্ষায় মনে না থাকে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তুমি একটা কাছাকাছি ডেট বা আগের ডেট দিতে পারো, যে ডেটে এক্সাম হচ্ছে তার ঠিক আগের ডেট দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা একটা ভালো ঘটনা বা বিশেষ ঘটনা, তো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, দিলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। হয়তো তোমার পরীক্ষায় এমন কিছু আসলো, তুমি বিষয়টা জানো, কিন্তু কোন ডেটে এক্স্যাক্টলি ঘটেছে সেটা তুমি জানো না। তো সেক্ষেত্রে কিন্তু তুমি ঠিক পরীক্ষার আগের দিনের ডেট দিলে কোনো ভুল হবে না। তোমার এখানে তোমার গ্রামার এবং ইংলিশ নকশা দেখা হচ্ছে, তোমার কিন্তু এক্স্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার ডেট কিন্তু জানা হচ্ছে না। তো সেই বিষয়ে অবশ্যই নির্দ্বিধায় তুমি লিখতে পারো, ভয়ে কোনো বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। নেক্সট, এবার আমরা চলে আসি যে আমরা পুরো ঘটনাটা বলবো। হোস্টেড অন হোম সয়েল ফ্রম September 30 to November 2nd, the 9th edition unfolded across vibrant venues in Bengaluru, Delhi, Mumbai, drawing global eye to 8 formidable team clinching দ্য সুপ্রিমেসি বা ভয়িং ফর সুপ্রিমেসি। এর মানে কি? হোস্টেড অন হোম সয়েল, দেশের মাটিতে বা নিজের দেশে আয়োজন করা হয়েছে। কবে থেকে? ফ্রম September 30 to November 2nd, সেপ্টেম্বরের 30 তারিখ থেকে নভেম্বরের 2nd মানে 2nd নভেম্বর পর্যন্ত এই খেলাটি চলছে। দ্য 9th এডিশন, এটা আইসিসি ওয়ার্ল্ড কাপের 9th এডিশন। তোমার যদি মনে না থাকে তাহলে লেখা দরকার নেই, কিন্তু ভুল লিখবে না। আনফোল্ডেড অ্যাক্রস দ্য ভাইব্রেন্ট ভেনুস, এটা কোথায় কোথায় হচ্ছে? আনফোল্ডেড, কোথায় কোথায় এটা প্রস্ফুটিত হয়েছে? অ্যাক্রস, চারিদিকে। ভাইব্রেন্ট ভেনু মানে ভাইব্রেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রাণবন্ত যে স্থান। কোথায় কোথায় প্রাণবন্ত স্থান? কোথাকার? বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই। যেটা কী করেছে? ড্রয়িং দ্য গ্লোবাল আই, যেটা পুরো পৃথিবী বা বিশ্বের চোখ বা দৃষ্টিকে আকর্ষণ করেছে। টু 8 ফর্মিডেবল টিম, যে অপরাজেয় বা বিশেষ মানে যাকে পরাজিত করা যাবে না, এরকম 8টা টিম যারা কী করছে? ভয়িং ফর সুপ্রিমেসি মানে কে সবথেকে শ্রেষ্ঠ, কে সুপ্রিমেসি পাবে তার জন্য লড়ছে। তো আমাদের দেশে এটা হয়েছে, ভারতবর্ষে বিভিন্ন শহরে, যেমন বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, তার প্রাণবন্ত যে ভেন্যুগুলো, সেখানে এই খেলাটি হয়েছে, সেটা আমি এখানে বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, দ্য টুর্নামেন্ট কমেন্সড উইথ fervent anticipation as India, under astute captaincy of Harmanpreet Kaur, navigating a grueling league stage. The tournament commenced with fervent anticipation মানে উত্তেজনাময় প্রত্যাশার মধ্যে দিয়ে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। অ্যাজ ইন্ডিয়া, যেখানে ভারত, আন্ডার অ্যাসিউট ক্যাপ্টেন্সি মানে তীক্ষ্ণ যে নেতৃত্ব, খুব ভালো একটা ইংলিশ ওয়ার্ড যে অ্যাসিউট, এটা ইউজ করতে পারো।
অ্যাস্টিউট ক্যাপ্টেন্সি অফ হরমনপ্রীত কর এর যে তীক্ষ্ণ নেতৃত্বে নেভিগেটিং আ গ্রিউলিং লিগ স্টেজ, যে প্রতিটা কঠিন যে পর্যায় পার করে যাচ্ছে ভারত। তো যখন ভারত নেভিগেটেড মানে পার করে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, কি এগিয়ে যাচ্ছে? গ্রিউলিং লিগ স্টেজ, কঠিন খেলার পর্যায়গুলি কার আন্ডারে? হরমনপ্রীত করের আন্ডারে। দ্য ফাইনাল অন November 2nd pitted ইন্ডিয়া অ্যাগেনস্ট আ রেজিলিয়েন্ট সাউথ আফ্রিকা। ফাইনালে ভারতবর্ষ কার মুখোমুখি হয়েছিল? যে রেজিলিয়েন্ট মানে খুবই অটল বা খুবই যে মানে কী বলবো, রেজিলিয়েন্ট বলতে অটল অর্থে বা দৃঢ় সাউথ আফ্রিকার বিরুদ্ধে। দ্য ইন্ডিয়ান ওমেন ডেলিভার্ড আ স্পেকটাকুলার পারফরমেন্স, একটি দৃশ্যনীয়, স্পেকটাকল মানে যে চশমা ওইভাবে ভাবো, যে স্পেকটাকুলার মানে একটা দৃশ্যনীয় বা দেখার মতো পারফরমেন্স দিয়েছে ইন্ডিয়ান ওমেন্স টিম বাই স্কোরিং 298 রান করেছিল, বাই স্কোরিং 298 ফর 7 উইকেট হারিয়ে। শেফালি ভার্মাস আনফরগেটেবল 87, শেফালি ভার্মার অবিস্মরণীয় বা মনোমুগ্ধকর বা না ভুলে যাওয়া যে 87 রান, অ্যান্ড দীপ্তি শর্মাস অল রাউন্ড ব্রিলিয়েন্সি, দীপ্তি শর্মার যে চারিদিকে যে ব্রিলিয়েন্সি, অলরাউন্ড মানে সে কিন্তু ব্যাটেও ভালো দেখিয়েছিল এবং উইকেটে ভালো নিয়েছিল। তো তাই বলা হয়েছে অল রাউন্ড ব্রিলিয়েন্সি, মানে ব্রিলিয়েন্ট থেকে এসছে ব্রিলিয়েন্সি। কী রান নিয়েছিল তিনি কিন্তু মনে হয় 50+ রান করেছে। তোমরা যদি এক্সাক্ট মনে না থাকে যে কত রান করেছে, তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা একটা কাল্পনিকভাবেও কিন্তু এগিয়ে যেতে পারো, খুব অসুবিধা হবে না। যদি এক্সাক্ট জানো তো লিখলে খুব ভালো হয়। হেল্প দ্য ইন্ডিয়া সিকিওর ইটস মেডেন ওয়ার্ল্ড কাপ। এই মেডেন মানে হচ্ছে গিয়ে একদম প্রথম, মানে যাকে বলা হয় মানে বলে না, যেটা হচ্ছে অভিষেক, মানে প্রথম যেটা খেলে, কি যখন প্রথম খেলছে তাকে বলা হয় মেডেন মানে টুর্নামেন্ট। তো ভারতের প্রথম এই ওয়ার্ল্ড কাপ, এই ওমেন্সদের যে ক্রিকেট সারা ইতিহাসে ভারত প্রথম এই ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাইকে বলা হচ্ছে ইটস মেডেন ওয়ার্ল্ড কাপ। তাহলে শেফালির আনফরগেটেবল 87 আর দীপ্তি শর্মার যে অবিস্মরণীয় পারফরমেন্স, এটা ভারতকে সিকিউর করতে হেল্প করেছে তার প্রথম ওয়ার্ল্ড কাপকে। চেজিং 299 রান চেস করতে গিয়ে সাউথ আফ্রিকা লুকড ওয়েল সেট ওয়ান স্টেজ টু উইন। এক সময় সাউথ আফ্রিকা মনে ছিল সে কিন্তু জিততে পারে দ্য ট্রফি, সেই ট্রফিটা জিততে পারে, এরকম একটা ভালো পজিশনে ছিল। বাট দীপ্তি শর্মা হ্যাড টার্ন দ্য টাইড, দীপ্তি শর্মা সেই ভাটাকে ঘুরিয়ে দিয়েছে। তোমরা লিখতে পারো টার্ন দ্য টেবিল, কোনো অসুবিধা নেই, লিখতে পারো। ফর দ্য ইন্ডিয়ার জন্য বাই টেকিং 3 ক্রুশিয়াল উইকেট ইনক্লুডিং দ্য উইকেট অফ ক্যাপ্টেন অফ দ্য সাউথ আফ্রিকা, নাম কি ছিল? লরা ওয়ালবার্ট। তোমরা যদি নাম মনে থাকে তা লিখতে পারো যে ইনক্লুডিং দ্য উইকেট অফ ক্যাপ্টেন অফ দ্য সাউথ আফ্রিকা লিখতে পারো। আর নাম মনে থাকলে খুবই ভালো, নাম্বারটা আরও এগিয়ে যাবে। যাই হোক, তাহলে বুঝতে পারলে। নেক্সট, শেফালি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যান্ড দীপ্তি শর্মা, তারপর ড্যাশ দিয়ে লিখেছি, দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তাদেরকে কোন প্রাইজ দেওয়া হলো সেটা আমরা লিখলাম। তারপর তোমরা যদি আরও কিছু লিখতে চাও এখানে, যে কাকে কত রাশি দেওয়া হলো, টাকার অ্যামাউন্ট, সেগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। চলে আমরা কনক্লুশনে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিএম, যেহেতু দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই আমি ক্ষেত্রে কিন্তু দুইবার দা ইউজ করব, নাহলে কিন্তু পুরো একটাই ব্যক্তিকে বোঝাবে। তাহলে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিএম কংগ্র্যাচুলেট টিম ইন্ডিয়া অন দেয়ার রিমার্কেবল ভিক্টরি, তাদের যে রিমার্কেবল মানে অবিস্মরণীয় বা ইতিহাসে লিখে রাখার মতন যে ভিক্টরি, তাদের জন্য তাদের কনগ্র্যাচুলেশন করেছে। দিস মেডেন টাইটেল আফটার হার্ড ব্রেকস ইন 2025 অ্যান্ড 2017, এই প্রথমবারের যে টাইটেল যেটা আমরা জিতেছি
কিসের পরে 2005 এবং 2017 সালে যে আমরা মানে ফাইনালে উঠেছিলাম কিন্তু জিততে পারিনি, তার যে হার্ট ব্রেক সেটার পরে আমরা এটা জিতেছি। ট্রান্সেন্ড স্পোর্টস, পুরোপুরি ঘুরিয়ে দেবে স্পোর্টসের যে গতিকে। ইট ইগনাইটস ওমেন্স এম্পাওয়ারমেন্ট রেভলিউশন ইন ইন্ডিয়া, এটা নারী শক্তির যে সশক্তিকরণ তার বিপ্লবকে কিন্তু আরও এগিয়ে দেবে, মানে তার সেখানে কিন্তু আগুন দেবে বা তাকে আরও প্রজ্বলিত করবে। তো এই হচ্ছে আজকে রিপোর্ট রাইটিং, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিও পছন্দ থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ।